বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। খুলনা ইসলামিয়া কলেজের পক্ষ থেকে আইসিটি বিষয়ক অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমার আইসিটি বিষয়ক সপ্তম অনলাইন ক্লাস। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত আমার সঙ্গে অবস্থান করবে। তাহলে শিক্ষার্থীরা, আজ আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারি এখনই। এই ক্লাসটিও আমি আগের ক্লাসের মতো দ্বাদশ শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থী 2020 তাদের উদ্দেশ্যে তৈরি করেছি। শিক্ষার্থীরা, আজ আমরা আগের 6টা ক্লাসের ধারাবাহিকতায় আজও পঞ্চম অধ্যায় থেকে ক্লাসটি নিব। আজকে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ সি প্রোগ্রামিং সম্পর্কে আজকে ক্লাসটি নিব এবং কয়েকটি সি প্রোগ্রামিং আমি করে দেখাবো তোমাদের সামনে। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত অবস্থান করবে। আজকে ক্লাসটা কিন্তু যেহেতু সি প্রোগ্রামিং এর প্রথম ক্লাস, খুব ভাইটাল ক্লাস। আজকে যদি তোমরা ভালো করে বোঝো ক্লাসটি, নেক্সট ক্লাসটা আরো তোমাদের জন্য সহজ হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা সামনে আগাই। শিক্ষার্থীরা, আমি সরাসরি একটা সি প্রোগ্রামিং নিয়েই তোমাদের আলোচনা করব এবং এইখান থেকেই তোমাদের সি প্রোগ্রামিং করতে গেলে কি ব্যাকরণ লাগে, কোথায় সিনট্যাক্স, কোন চলক লাগে, কি লাগে, সেইগুলো আমি এখান থেকে ব্যাখ্যা করে দিব। তাহলে এক্সট্রা তোমাদের আর ক্লাস নেওয়ার প্রয়োজন হচ্ছে না। এখান থেকে তোমরা সি প্রোগ্রামিং এর অনেক ব্যাকরণ সম্পর্কে, অনেক নিয়ম কানুন সম্পর্কে জেনে যাবা, কোনটা কি সেটা জানবা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা প্রস্তুত? মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি দেখো এবং আজকে আমি 5টি প্রোগ্রামিং তোমাদের দেখাবো। আজকে ক্লাসটা অনেক বড় হবে, সময়টা অনেক বেশি লাগবে। 5টি ক্লাস তোমাদের দেখাবো। 5টি ক্লাসের ভিতর প্রথম যে প্রোগ্রামটা আমি এখন চালু করতেছি, এখন দেখাচ্ছি, সেইটা কিন্তু সবচেয়ে বেশি মনোযোগ দিবা। এইটা বুঝলে পরবর্তী বাকি যে 4টা আছে এটা তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। প্রথমটা যদি ভালো করে বুঝে নাও, পরেরগুলা আরো ফ্লেক্সিবল, সহজ হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা, আমাদের প্রথম সমস্যা, প্রোগ্রামিং এর প্রথম সমস্যাটা, কিবোর্ডের মাধ্যমে দুটি পূর্ণ সংখ্যার ইনপুট নিয়ে তাদের যোগফল বের করার একটি সি প্রোগ্রামিং করব আমরা। শিক্ষার্থীরা, আমরা একটু পূর্বের পড়ায় যাই। আমরা পূর্বে অ্যালগরিদম ফ্লোচার্ট পড়ে এসেছি। আমি তখন বলছিলাম একটা প্রোগ্রামিং করতে গেলে 3টা ধাপ লাগে। প্রথম অ্যালগরিদম, বর্ণনামূলক, তারপর তার চিত্রভিত্তিক ফ্লোচার্ট, আর সেই চিত্রভিত্তিকের কোডিং, কোডিংটা হলো প্রোগ্রামিং। আচ্ছা শিক্ষার্থীরা, আরেকটু মনে করে দিই, ওইখানে কিন্তু অ্যালগরিদম বা ফ্লোচার্টের 3টা করে অংশ ছিল, অবশ্যই তোমাদের মনে আছে। কি কি ছিল একটু মনে করে দেখো। 1 নাম্বার কি ছিল? ইনপুট। 2 নাম্বার প্রসেসিং। 3 নাম্বার আউটপুট। এই 3টা অংশ না থাকলে কিন্তু কোনো অ্যালগরিদম ফ্লোচার্ট স্বয়ংসম্পূর্ণ হয় নাই। একইভাবে আমি যখন প্রোগ্রামিং এর কোড লিখব সি প্রোগ্রামিং এর মাধ্যমে, সি ভাষার মাধ্যমে, সেই এইখানেও কিন্তু অবশ্যই 3টা অংশ থাকবে। কি কি? ইনপুট অংশ, প্রসেস বা প্রক্রিয়াকরণ অংশ, আউটপুট অংশ। শিক্ষার্থীরা, বোঝা গেছে? তাহলে এখন আমরা প্রোগ্রামিং কোডিং এ চলে যাই। শিক্ষার্থীরা, সি ভাষায়, সি ভাষায় আমরা কোডিংটা করব।
শিক্ষার্থীরা মনে রাখো, একটা সি প্রোগ্রামিং এর সর্বপ্রথমে হেডিং ফাইল লাগে, হেডিং ফাইল লাগে। এই হেডিং ফাইলটা .h এই এক্সটেনশন যুক্ত হয়। .h থাকলে মনে করবা এটা হলো হেডিং ফাইল। প্রয়োজন আমি এখানে মাত্র আমার 2টা হেডিং ফাইল আছে, প্রয়োজন অনুসারে তোমার এর থেকে বেশি বা একটা, তোমার যত প্রয়োজন হবে তত তুমি বেশি হেডিং ফাইল ব্যবহার করতে পারবা। প্রয়োজনটা কিভাবে আসবে আমি বলতেছি। তুমি যতগুলো লাইব্রেরি, আচ্ছা ওটা পরে বলি। শিক্ষার্থীরা খেয়াল করো, একটা সি প্রোগ্রামিং এ প্রথমে হেডার ফাইল থাকবে, তারপরে মেইন ফাংশন থাকবে। ফাংশনটা সাধারণত আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করি। কোনো একটা সূত্রের সংক্ষিপ্ত রূপকে ফাংশন বলে। একটা সি প্রোগ্রামিং এ অন্য কোনো ফাংশন না থাকলেও মেইন ফাংশন অবশ্যই থাকতেই হবে, কম্পালসারি, আবশ্যক অংশ এটা। তুমি মেইন ফাংশনের ভিতরে কোনো লাইব্রেরি ফাংশন ইউজ করলা না, তোমার হেডার অংশ না থাকলেও না দিলেও চলবে, কিন্তু মেইন ফাংশনটা অবশ্যই দিতে হবে। এটা আবশ্যক, অত্যাবশ্যক অংশ, কম্পালসারি অংশ। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করো, মেইন ফাংশনটা শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, শেষ হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। শিক্ষার্থীরা খেয়াল করো, মেইন ফাংশন শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, শেষ হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এর ভিতরে মূলত সব কোডিং লেখা হয়। এর ভিতরেই এই দুই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বডি, এর ভিতরে অনেক অংশ থাকে, এর ভিতরেই কিন্তু তোমার ওই 3টা অংশ থাকবে, ইনপুট, প্রসেস, আউটপুট। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এইবার মেইন ফাংশনের পরে যে অংশ আমি এখানে লিখছি, এখানে চলকের নামকরণ, চলক ডিক্লেয়ার করতে হবে। মূলত তুমি যে জিনিসগুলো নিয়ে কাজ করবা তার নামকরণ করতে হবে। কম্পিউটারকে তুমি জানাই দিবা যে আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি। সেটা সে চলকের ঘোষণা অংশ, চলক ঘোষণা অংশ, ভেরিয়েবল বা চলক ঘোষণা অংশ। আমরা একটু অ্যানালাইসিস করি সমস্যাটা। আমাদের কি বলছে, কিবোর্ডের মাধ্যমে 2টা পূর্ণ সংখ্যা, এখান থেকে আমরা ইনপুট আউটপুট প্রসেস বের করে ফেলি অ্যালগরিদমের মতন। তাহলে 2টা পূর্ণ সংখ্যা বলেছে, ভগ্নাংশ না, কিন্তু পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 5, -1 হতে পারে, -2 হতে পারে। এই তাহলে আমার ইনপুট নিব কয়টায়, 2টা চলক। আচ্ছা, বের করতে হবে শেষে ফলাফল আমি কি পাবো, যোগফল। তাহলে যোগফলটা হলো আউটপুট। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমার 2টা চলক নিতে হবে ইনপুটের জন্য, 2টা চলক বা ভেরিয়েবল নিতে হবে আমার ইনপুটের জন্য, আর ওই যোগফলটা রাখার জন্য আরেকটা ভেরিয়েবল বা চলক আমার ডিক্লেয়ার করতে হবে যোগফল রাখার জন্য। আর এই যোগফল বের করতে গেলে যে সূত্র লাগবে সেটা হলো প্রসেস। আমার কিন্তু তাহলে ইনপুট, প্রসেস, আউটপুট আলাদা হয়ে গেল। তাহলে আমার মূলত চলক লাগবে কয়টা শিক্ষার্থীরা, 3টা। একটা হলো ইনপুট নেওয়ার জন্য 2টা, আর ওই ইনপুটটা রাখার জন্য যোগফল, ওই ইনপুটটা যোগ করে রাখার জন্য আরেকটা চলক যোগ। শিক্ষার্থীরা মনে হয় বুঝতে পেরেছো। এখন আমার এখানে সমস্যায় বলে দিছে পূর্ণ সংখ্যা। খেয়াল করো, আমি এখানে ইন্ট লিখেছি, এই ইন্টের পূর্ণরূপ হলো ইন্টিজার। ইন্টিজারের পুরো নাম হলো, বাংলা নাম হলো পূর্ণ সংখ্যা। 4 প্রকার, এটা হলো একটা ডেটা টাইপ। এটা আমি সেই ব্যাকরণে চলে যাচ্ছি।
ডেটা টাইপ, 4 প্রকার ডেটা টাইপ আছে। একটা হলো ক্যারেক্টার, CHAR দ্বারা প্রকাশ করা হয়। পরেরটা হলো ইন্টিজার, সমস্ত পূর্ণ সংখ্যা ডিক্লেয়ার করতে হয় এর এগেনস্টে। তারপরে ফ্লোট, ফ্লোট বলে ভগ্নাংশ ডিক্লেয়ার করতে হয় এবং দশমিকের পরে 6 ঘর পর্যন্ত নেয় ফ্লোট দিলে। এরপর আছে ডবল, দশমিকের পরে 15 ঘর নেয়। শিক্ষার্থীরা 4 প্রকার। একটা হলো তুমি কোনো টেক্সট লিখতে গেলে ক্যারেক্টার, তুমি কোনো প্রোগ্রামিং এ কোনো টেক্সট ডিক্লেয়ার, টেক্সট আউটপুট পেতে গেলে তখন বা ইনপুট নিতে গেলে তখন তোমার ক্যারেক্টার লিখতে হবে, যেটা 8 বিটের জায়গা দখল করে। এরপরে পূর্ণ সংখ্যা নিতে গেলে ইন্টিজার 16 বিটের জায়গা দখল করে। এরপর দশমিক, দশমিক রিয়েল নাম্বার, সেটা আবার 2 প্রকার। একটা হলো ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোট, দশমিকের পরে 6 ঘর নেয়, 32 বিটের জায়গা দখল করে। এরপর ডবল, দশমিকের পরে 15 ঘর পর্যন্ত তুমি ইউজ করতে পারবা, সেটা তোমার 64 বিটের জায়গা দখল করে। এটা হলো সেই ঘোষণা অংশ, চলক ঘোষণা অংশ। তাহলে শিক্ষার্থীরা প্রথমে হেডার ফাইল বা হেডিং অংশ, পরে মেইন ফাংশন, পরে হলো ঘোষণা অংশ। ঘোষণা অংশ তুমি কি, তুমি কম্পিউটারকে চিনাই দিবা তুমি কি কি নিয়ে কাজ করতে চাও। চিনায় না দিলে কম্পিউটার চিনবে না, কোনো কাজ করতে পারবে না। জাস্ট কম্পিউটারের ভিতরে জায়গা দখল করতেছো, স্পেস দিচ্ছ একটা, এইটা ঘোষণা করে, চলো ঘোষণা করে। এটা কি, এর এগেনস্টে তুমি কি নিবা সেটা তুমি কম্পিউটারকে দেখাই দিচ্ছ। তাহলে শিক্ষার্থীরা আমি ইনপুট নেওয়ার জন্য বলেছিলাম দুইটা চলক, দুইটা ইনপুট, দুইটা সংখ্যা নেওয়ার জন্য দুইটা চলক আমি ব্যবহার করেছি এ বি। শিক্ষার্থীরা এখানে যে এ আর বি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই, তুমি তোমাদের নামও ব্যবহার করতে পারবা। চলকের নামকরণের কিছু নিয়ম কানুন আছে। এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর ব্যবহার করতে পারবা, বিভিন্ন সিম্বল ব্যবহার করতে পারবা, বিভিন্ন নাম্বার ব্যবহার করতে পারবা, কিন্তু টেক্সট আর নাম্বার একসাথে ব্যবহার করতে গেলে আগে টেক্সট লিখতে হবে, পরে নাম্বার। যেমন A2 লেখা যাবে না, কোনো আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না, কোনো স্পেস ব্যবহার করা যাবে না চলকের মধ্যে। মনে করো অনেকগুলো ওয়ার্ড মিলে একটা চলক লিখিস, ডবল, না ডবল লেখা যাবে না, কোনো কিওয়ার্ড চলক হিসেবে লেখা যাবে না। মনে করো তুমি লিখতেছো ABC নামে একটা চলক, ওই ABCর মাঝে কোনো স্পেস থাকবে না, ওই ABC মানেই একটা ওয়ার্ড, একটা চলক। তাহলে শিক্ষার্থীরা আমরা দুইটা সংখ্যা, একটা সংখ্যা আমি এ দ্বারা প্রকাশ করেছি। আরেকটা বিষয় শিক্ষার্থীরা, বড় হাতের এও লিখতে পারবা আবার ছোট হাতের এও লিখতে পারবা, দুইটা কিন্তু ভিন্ন, এক না। বড় হাতে তুমি এখানে বড় হাতের এ কমা ছোট হাতের এ দুইটা একসাথে ইউজ করতে পারবা, দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে, আলাদা আলাদা চলক। তাহলে বোঝা গেছে বিষয়টা। তাহলে তুমি এইখানে এ নামে একটা ইনপুট নিচ্ছ, চলক লেখার নিয়ম, একাধিক চলক লিখতে গেলে কমা দিতে হয়, কোনো স্পেস দেওয়া যাবে না। এরপরে বি নামে আর একটা ইনপুট নিচ্ছ, কমা। এবার এই দুটোর যোগফল রাখতেছো কোথায়, আর একটা চলক ব্যবহার, আমি সাম ব্যবহার করেছি, সাম মানে যোগফল। তুমি এখানে সিও ব্যবহার করতে পারবা, তোমাদের নামও ইউজ করতে পারবা। সি প্রোগ্রামিং এর একটা নিয়ম, এক একটা স্টেটমেন্ট মানে এক একটা লাইনকে এক একটা স্টেটমেন্ট বলে। এক একটা স্টেটমেন্ট লেখার পর একটা সেমিকোলন ব্যবহার করতে হবে, সেমিকোলন না দেখালে, না দিলে তোমার সিনট্যাক্স এরর দেখাবে। সিনট্যাক্স এরর বা ব্যাকরণগত ভুল সম্পর্কে আমি আগে জানাই আসছি। তাহলে শিক্ষার্থীরা চলক ঘোষণা অংশটা মনে হয় তোমরা বুঝতে পেরেছো। চলক ঘোষণা করতে গেলে প্রথমে তোমার ডেটা টাইপ ইউজ করতে হবে। 4 প্রকার ডেটা টাইপ আছে, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডবল। আমার যেহেতু এখানে বলে দিচ্ছে প্রশ্নে পূর্ণ সংখ্যা, তাই আমি ইন্টিজার ব্যবহার করেছি। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ইন্ট সংক্ষেপে লেখা হয়, 16 বিটের জায়গা দখল করে। এর এগেনস্টে তুমি যে চলকগুলো ব্যবহার করবা এগুলোর মান সর্বদাই তুমি পূর্ণ সংখ্যা দিবা, ভগ্নাংশ দিতে পারবা না। ভগ্নাংশ দিলে তোমাকে ইনপুট নিবে না, তখন তোমাকে রান টাইম এরর দেখাবে। মানে যে ইনপুট তুমি দিচ্ছ সেই ইনপুটের মতো, যে এইখানে তুমি যে চলক ব্যবহার করতেছো সেই চলক অনুসারে তুমি কম্পিউটারে ইনপুট দিচ্ছ না, তখন তোমাকে রান টাইম এরর দেখাবে। এটা আমি রান টাইম এরর সম্পর্কে তোমাকে আমি আগে আলোচনা করে এসেছি। তাহলে শিক্ষার্থীরা আমার চলক ঘোষণা হয়ে গেল। এইবার বললাম, একটু আগে বলেছি প্রোগ্রামিংও কিন্তু 3টা অংশ, ইনপুট, প্রসেস,
আউটপুট। শিক্ষার্থীরা এইবার আমি ইনপুটের জন্য কিছু লাইব্রেরি ফাংশন আছে। ইনপুটের লাইব্রেরি ফাংশন হলো scanf, আউটপুটের লাইব্রেরি ফাংশন হলো printf। এগুলো সব লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন, লাইব্রেরি ফাংশন মানে ফাংশনের লাইব্রেরি। লাইব্রেরি মানে কি, অনেক বই থাকে সেখানে। সেরকম লাইব্রেরি ফাংশন মানে এই লাইব্রেরিতে অনেক রকম ফাংশন থাকে। যখন তোমার যে ফাংশনটা প্রয়োজন সেই ফাংশনটা তুমি এখানে কল করে নিয়ে আসতে পারবে। ফাংশন মানে কি, কোনো সূত্রের সংক্ষিপ্ত রূপকে ফাংশন। ওই ফাংশন, একটা ফাংশন দিয়ে একাধিক কাজ করা যায়। ফাংশন কেন আমরা আনি, একটা ফাংশন দিয়ে একাধিক কাজ করা যায়। যদি ফাংশন না কল করতাম তাহলে ওই কাজটা ভেঙে 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 বারবার করা লাগতো। তখন তোমার প্রোগ্রামিংটা বড় হয়ে যেত, জটিল হয়ে যেত, ফ্লেক্সিবল হতো না। ইউজাররা বা প্রোগ্রামাররা সহজে প্রোগ্রাম করতে পারতো না। এই জন্য লাইব্রেরি ফাংশন আনা হয়। এই জন্য লাইব্রেরি ফাংশনের ইনভলভ করা হচ্ছে। তাহলে লাইব্রেরি ফাংশন, আচ্ছা, scanfটা হলো ইনপুট লাইব্রেরি ফাংশন, printfটা হলো আউটপুট লাইব্রেরি ফাংশন। আচ্ছা শিক্ষার্থীরা, এই printf দেখো, এই printf আর scanf এই দুটো লাইব্রেরি ফাংশন আমি ব্যবহার করছি বিধায় আমি মেন ফাংশনের আগে এটা লিখে এসেছি, হ্যাশ ইনক্লুড studio.h কৌণিক ব্র্যাকেট studio.h। তার মানে এই printf আর scanfটা এই লাইব্রেরির আন্ডারে আছে, এই হেডার ফাইলের আন্ডারে আছে। আমি যদি এই দুটা মেন ফাংশনের ভিতরে ব্যবহার না করতাম আমার এই অংশটা লেখা লাগতো না। হ্যাশ ইনক্লুড হলে প্রি প্রসেসর, আর কৌণিক ব্র্যাকেট দ্বারা স্টুডিও হলো একটা হেডার ফাইল, .h দ্বারা এক্সটেনশন যুক্ত মানে হেডার ফাইল ব্যবহার করা হয়েছে। এই স্টুডিওর এগেনস্টে অনেকগুলো লাইব্রেরি ফাংশন আছে। তুমি মেন ব্র্যাকেটের ভিতরে যে লাইব্রেরি ফাংশন ব্যবহার করবা তার হেডার ফাইলটা মেন ফাংশনের উপরে ডিক্লেয়ার করে আসতে হবে। সহজ কথা, তোমরা কোনো কলেজে বা স্কুলে ভর্তি হতে গেলে তোমার বাবা মার নাম লাগে, বাবা মার নাম ছাড়া ভর্তি হতে দেয় না। সেরকম এটা সেই এগুলাই, এই স্টুডিওটা হলো printf scanf বাবা মার নাম বা তাদের লাইব্রেরি হেডার ফাইল। আচ্ছা, প্রোগ্রাম সুন্দর করার জন্য আমি ইনপুট অংশ কিন্তু একটা printf ব্যবহার করব। খেয়াল করো, আমি এখানে printf নামক একটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করেছি। ফাংশনটা আমি একটু আগে বলেছি, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা শুরু হয়, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা শেষ হয়। কোনো একটা লাইন লিখতে গেলে লাস্টে সেমিকোলন দিতে হয়। printfটা মূলত আউটপুট ফাংশন। ওই printf এর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডবল কোটেশন দিয়ে তুমি যে লেখাটা লিখবে সেই লেখাটাই তোমার পর্দায় বা প্রদর্শিত হবে, ডিসপ্লেতে, কম্পিউটারের ডিসপ্লেতে প্রদর্শিত হবে। এই জন্য এটা আউটপুট ফাংশন। আমি লিখছি প্রোগ্রামটা সুন্দর করার জন্য লেখা হয়েছে, ইন্টার দ্য ভ্যালু অফ ফার্স্ট নাম্বার সমান সমান, ডবল কোটেশন শুরু, ডবল কোটেশন শেষ। ডবল কোটেশনের ভিতরে লিখছি ইন্টার দ্য ভ্যালু অফ ফার্স্ট নাম্বার সমান সমান। তার মানে তুমি এইটা যখন রান করবা তখন কালো একটা স্ক্রিনে এই যে লেখাটা আসবে, এই যে আউটপুটের ইন্টার দ্য ভ্যালু অফ ফার্স্ট নাম্বার লেখাটা আসবে, এইখানে কার্সরটা কোড বস করবে, এরকম করবে। তখন তোমাকে কম্পিউটারের মাধ্যমে এইখানে তুমি একটা ইনপুট দিবা, মনে করো 20, তোমার কাছে কম্পিউটার ইনপুট চাচ্ছে সেটা লেখার জন্য। জাস্ট এই printf লেখা মানে 20 এই সমান সমান পর্যন্ত আসবে, 20 কিন্তু আসবে না। এটা না লিখলেও চলবে, তারপরেও তোমার প্রোগ্রামিংটা সুন্দর করার জন্য এটা লেখা হয়েছে। তুমি সরাসরি scanf লিখলেও কিন্তু প্রোগ্রাম হবে। তাহলে শিক্ষার্থীরা, এরপরে scanfটা হলো মূলত ইনপুট ফাংশন। scanf লেখারও কিছু নিয়ম আছে, ফার্স্ট ব্র্যাকেটের শুরু, ফার্স্ট ব্র্যাকেটের শেষ, শেষে সেমিকোলন, এখানে পার্সেন্টেজ চিহ্ন ডি, এটা সব ব্যাকরণ লিখতে হবে। ডি কেন দিয়েছি, এইখানে যদি আমি ইন্টিজার দেই এখানে ডি, ডেসিমাল টাইপের ডেটা, স্পেসিফায়ার, পার্সেন্টেজটা না হলে স্পেসিফায়ার। আমি এইখানে ডেসিমাল টাইপের ডেটা ইনপুট দিব। এইখানে যদি আমি ক্যারেক্টার দিতাম এখানে সি লিখতাম,
এখানে ফ্লোট দিলে আমি এফ লিখতাম, এখানে ডবল দিলে আমি এল এফ লিখতাম। আমি এখানে ইন্টিজার লিখেছি তাই ডি লিখেছি ডেসিমাল টাইপে। সেমিকোলন শেষ কমা, এগুলো কিন্তু নিয়ম, এগুলো আমার পরিবর্তনের কোনো সুযোগ নাই। বাকিগুলা শুধু ডিটা পরিবর্তনের সুযোগ আছে। অ্যাম্বারসন এন্ড চিহ্ন, এটা অ্যাড্রেস অপারেটর, এটা ব্যাখ্যা আমি করতেছি। তারপর তুমি এ মানে এ নামক একটা ইনপুট তুমি দিচ্ছ। এই অ্যাড্রেস অপারেটরের কাজ হলো এইখানে তুমি ইন্টিজার নামক এ লিখে আসছো, কম্পিউটারের ভিতরে এ নামক একটা জায়গা দখল হয়ে গেছে বা এ নামক একটা জায়গা খুলছে। এইখানে কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে তুমি যে ইনপুটটা যে 20 দিচ্ছ, এই 20টা সে ওই এ নামক এক ঘরে নিয়ে যাচ্ছে। এইটা নিয়ে যাওয়ার কাজ হলো অ্যাড্রেস অপারেটর। বুঝা গেছে শিক্ষার্থীরা? মনে হয় বোঝা গেছে। আমি আর একবার বলি, ডবল কোটেশন, ফরম্যাট স্পেসিফায়ার, পার্সেন্টেজ, ডি, ইন্টিজার থাকলে ডি দিব ডেসিমাল টাইপের, ডবল কোটেশন শেষ, কমা। অ্যাড্রেস অপারেটর এ, আমি যে ইনপুটটা দিব প্রথমে আমি এ ইনপুট দিব, এ এখানে এ দিচ্ছি। অ্যাড্রেস অপারেটরের কাজ কি, এ নামক যে ঘর তৈরি হয়েছে এখানে, সেই ঘরে তোমার এই 20 নামক সংখ্যাটা নিয়ে যাচ্ছে। একটা লাইন লেখার পরে সেমিকোলন। তাহলে শিক্ষার্থীরা আমার একটা ইনপুট নেওয়া হয়ে গেল, এই দুইটা মিলে কিন্তু একটা ইনপুট। এখন আমি ধরি আর একটা ইনপুট, আর একটা প্রিন্টএফ, আর একটা স্ক্যানএফ। আমি দ্বিতীয় প্রিন্টএফ লিখতেছি স্ল্যাশ এন মানে নিউ লাইন। এটা না লিখলে তোমার এই লেখাটা নিউ লাইনে আসবে না। স্ল্যাশ এন না দিলে লেখাটা এইটা লেখাটা পরে 20 পরে চলে আসবে। স্ল্যাশ এন ইন্টার দ্য ভ্যালু অফ সেকেন্ড নাম্বার সমান সমান, এই লেখাটা আসবে। স্ল্যাশ এন না দিলে লেখাটা কিন্তু 20 পরে আসবে। স্ল্যাশ এন বলতে নিউ লাইন মানে নতুন লাইনে লেখাটা আসবে। আমি এটা লিখছি, লিখে সেমিকোলন। এটা ব্যাখ্যা আগেও করছি। এবার দ্বিতীয় সংখ্যাটা ইনপুট দেবে, দ্বিতীয় একটা স্ক্যানএফ আমি নিব। একে পার্সেন্টেজ ডি, সেমিকোলন, ডাবল কোটেশন শেষ, কমা শেষ। এবার এম্পারসন বি, মানে এবার বি নামক ঘরে যাবে, সেমিকোলন শেষ। আমার ইনপুট অংশ শিক্ষার্থীরা শেষ হয়ে গেল। এরপর আমি কি করব, প্রসেসিং। প্রসেসিং প্রসেসিংটা কি, আমি দুইটা সংখ্যা যোগ করব। যোগ করলে যোগফল রাখবো কোথায়, এই যে সাম, সাম নামক একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে এসেছি। সাম আমি সূত্র লিখছি, সাম সমান সমান এ যোগ বি সেমিকোলন। এটা কিন্তু একটা লাইন, এটা না একটা স্টেটমেন্ট। এটা তুমি নিচে লিখলেও হবে, এই স্ক্যানএপের নিচে লিখলেও কোনো সমস্যা নেই। আমি কিন্তু এই সবই সূত্র কিন্তু ফ্লোচার্ট অ্যালগরিদমে দেখে এসেছি। সমান সমানের কাজটা কি, অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা আমি ব্যাখ্যা করেছি, আবার করি। অ্যাসাইনমেন্ট অপারেটর, অনেকগুলো অপারেটর আছে। এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। এর কাজ কি, এ আর যোগ, এই দুটা যোগ করে যোগফলটা রাখবে কোথায়, সাম নামক জায়গায়। আর এই যোগ চিহ্নটা কি, অ্যারিথমেটিক অপারেটর। এগুলো সব অপারেটর, এগুলো কিন্তু ব্যাকরণ। আচ্ছা, এখন আমার যোগফলটা কোথায় চলে গেছে, সাম নামক জায়গায়। এই সাম গুলো যদি তুমি এখানে না চিনায় দিয়ে আসো তাহলে সিনট্যাক্স এরর দেখাবে, বলবে তুমি কোনো প্রোটোটাইপ ডিক্লেয়ার করে আসো না। আচ্ছা, এখন আমার কি করতে হবে, এই সাম নামক জায়গায় যে আউটপুটটা হয়েছে মানে যে যোগফলটা দেখাইছে সেটা তোমাকে প্রিন্ট করে দেখাতে হবে। সেটা লিখতে গেলে স্ল্যাশ এন নিউ লাইন, নতুন লাইনে সাম অফ টু নাম্বারস। আমি এটা সুন্দর জন্য লিখছি, না লিখলেও কোনো সমস্যা নাই। তোমার দুইটা নাম্বারের যোগফল দেখাও, সেই যোগফলটাও দেখাতে হবে কিভাবে, সামটা আমি সামটার ডেটা টাইপ আমি কি দিয়েছিলাম, ইন্টিজার, তার মানে এটাও ডেসিমাল। সমান সমান দিয়ে পার্সেন্টেজ ডি, ডবল কোটেশন শেষ, কমা। এখানে কি দেখাবে, সাম, মানে সাম নামক যে জায়গাটায় তুমি যে আউটপুটটা পাইছো সেটাই তোমাকে প্রদর্শন করে দেখাবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে এই একটা লাইন লেখার পরও সেমিকোলন। এইবার আমরা আরেকটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করেছি, গেট সিএইচ সেমিকোলন। এই গেট সিএইচ ব্যবহার করছি বিধায় কিন্তু আমরা এখানে লিখে আসছি ইনক্লুড কোনিও ডট এইচ। তার মানে এই গেট সিএইচটা তোমার কোনিও হেডার ফাইলের অংশ। তুমি এটা না লিখলে, এই অংশ না লিখলেও চলবে, একটা লিখলেও চলবে। এটা লিখছি কেন, কম্পিউটার যখন রান করবে তখন তুমি আবার পূর্বের কোডিং অবস্থায় ফিরে আসতে গেলে এটা লিখতে হবে। যদি না লেখো তোমার আবার ওখান থেকে বেরো এসে নতুন করে চালনা করতে হবে। এটা লিখলে তুমি কম্পিউটারের কিবোর্ডের কোনো একটা কিওয়ার্ড চাপ দিলে তোমার পূর্বে অবস্থা ফিরে আসবে।
এখন শিক্ষার্থীরা প্রোগ্রামিংটা হয়ে যাওয়ার পরে তোমার এরকম একটা কালো স্ক্রিনে আউটপুট আসবে। প্রথমে লেখা থাকবে ইন্টার দ্য ভ্যালু অফ ফার্স্ট নাম্বার। সেখানে তুমি কিবোর্ডের মাধ্যমে 20 চাপ দিছো, চাপ দেওয়ার পরে ইন্টার চাপ দেওয়ার পরে দ্বিতীয় লেখাটা আসবে ইন্টার দ্য ভ্যালু অফ সেকেন্ড নাম্বার। তখন তুমি সেখানে 25 দিছো। এবার এদের যোগ করলে কত হয়? 45 দেখাবে। সাম অফ টু নাম্বারস 45, এই লেখাটা সাম অফ টু নাম্বারস 45। শিক্ষার্থীরা এই হলো একটা সি প্রোগ্রামিং। আমি ব্যাকরণ সহ আলোচনা করার চেষ্টা করেছি। এইটি ভালো করে বুঝলে পরেরগুলো তোমাদের জন্য আরো সহজ হবে। শিক্ষার্থীরা আমি পরেরটায় যাই, ক্লিয়ার হবে আরো। সেকেন্ডটা লেখা আছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটি প্রোগ্রাম লিখো, বা কিবোর্ডের মাধ্যমে ব্যাসার্ধ ইনপুট নিয়ে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লিখো। আগে আমার বৃত্ত বের করতে গেলে, বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে কি সূত্র লাগবে? বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তাহলে এই ইকুয়াল টু পাই আর স্কয়ার। আমার এখানে কি লাগতেছে? আমি ক্ষেত্রফল বের করতে গেলে একটা চলক ব্যবহার করা লাগতেছে, পাই আর স্কয়ার। আর হলো ব্যাসার্ধ, অজানা মান, ইনপুট, পাই তো জানা মান। তাহলে আমার চলক লাগতেছে কয়টা? দুইটা। একটা হলো রেডিয়াস বা ক্ষেত্রফল, আর একটা হলো এরিয়া বা রেডিয়াস বা ব্যাসার্ধ, আর একটা হলো এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে শিক্ষার্থীরা একইভাবে আমরা ইনক্লুড student.h, কারণ আমার printf স্ক্যানফ লাগবেই, getSays লাগবেই, এই দুইটা হেডিং ফাইল, হেডার ফাইল লাগবেই। ইনক্লুড এই জন্য আগে লিখে আসি আমরা, হ্যাশ ইনক্লুড লেখা, হেডার ফাইল লেখার নিয়ম এরকম, হ্যাশ ইনক্লুড এটা student.h। এবার দেখো নতুন একটা টপিকস, এখানে আমাদের এই সূত্র ব্যবহার করতে পাই লাগছিল। পাইটা হলো কনস্ট্যান্ট, যার মান পরিবর্তনশীল নয়, আর ভেরিয়েবল যার মান পরিবর্তনশীল। সেই পাইটা কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে গেলে শিক্ষার্থীরা এভাবে লিখতে হয়, হ্যাশ ডিফাইন পাই। পায়ের মান দেখা, তার মান কত সেটা দেখাই দিবা, এটা ফিক্সড। এই মান দেখালে যত জায়গায় তুমি পাই ব্যবহার করবা, ওই পায়ের মান তোমার দেখাই দেওয়া লাগবে না, ও একাই নিয়ে নেবে, নিয়ে ওই সংখ্যাটা বসায় গুণ করে দেবে, গুণ যোগ বিয়োগ যা হবে সে কাজটা করে দেবে। এখানে একবার তুমি ডিক্লেয়ার করছো, ভিতরে কখনোই আর এই মানটা তোমার দেখানো লাগবে। তারপর শিক্ষার্থীরা মেন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট, শুরু। এইবার দেখো বৃত্তের ক্ষেত্রফলটা আমরা আসলে ভগ্নাংশে পাবো মনে করো, এই জন্য আমি এখানে ফ্লোট ব্যবহার করছি। ডেটা টাইপটা কি ব্যবহার করছি? ফ্লোট। তুমি এখানে ইন্টিজার ব্যবহার করলেও হতো, ডবল ব্যবহার করলেও হতো। ডবল ব্যবহার করে কেন করবো? ডবল ব্যবহার করলে 64 বিট জায়গা দখল করে ফেলবে, আর ফ্লোট করলে 32 বিট। আমি ফ্লোট নিছি। রেডিয়াস নামক একটা ভেরিয়েবল, এই যে অনেকগুলো ওয়ার্ডের অনেকগুলো অক্ষরের সমান একটা 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 ভেরিয়েবল রেডিয়াস, কমা এরিয়া। তুমি এখানে আর কমা এ লিখলেও কোনো সমস্যা হতো না। রেডিয়াস কমা এরিয়া দুইটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি, সেমিকোলন শেষ করেছি। এবার কি ইনপুট অংশ, প্রথমে প্রিন্টএফ লিখতেছি ইন্টার রেডিয়াস অফ দ্য সার্কেল, মানে সার্কেলের রেডিয়াসের মান তুমি দাও আগেরটার মতন, সেমিকোলন শেষ। এইবার স্ক্যানে ডবল কোটেশন পার্সেন্টেজ ব্যাখ্যা করেছি। এফ, এফ কেন এখানে? আগেটা ছিল ডি, এখানে এফ কেন? ফ্লোটিং পয়েন্ট তাই এফ। শেষ অ্যাড্রেস অপারেটর রেডিয়াস। এখন আমি বের করবো এরিয়া। এরিয়া বের করার সূত্র কি? পাই গুণ আর স্কোয়ার, আর বলতে হলো রেডিয়াস। পাইটা আমি যেখানে ডিক্লেয়ার করে এসেছি, পাই রেডিয়াস গুণ রেডিয়াস, সেমিকোলন শেষ। এটা কি আমি প্রদর্শন করব প্রিন্টএফের ভিতরে, প্রদর্শন করতে গেলে প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন, দ্য এরিয়া অফ সার্কেল ইজ পার্সেন্টেজ 2f। এখানে একটা ব্যাপার আছে, 2f ডবল কোটেশন শেষ কমা এরিয়া। এবার এরিয়াতে যে মানটা তুমি পেয়েছো সেটা এখানে প্রদর্শন করো। এখানে 2f বলতে হলো বুঝাইছি দশমিকের পরে 2 ঘরের বেশি নিবে না। এখানে ডট 3f নিলে দশমিকের 3 ঘর, যদি শুধু 2f দিতা দশমিকের পরে 6 ঘর নিত। কারণ কি? ফ্লোট মানে দশমিকের পরে 6 ঘর নেয়। তারপর গেট শেষ, কাজ শেষ। শিক্ষার্থীরা এরকম আসলে এই যে ইনপুট দিচ্ছ, ইন্টার দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল 4, এবার এরিয়া দেখাবে এত পয়েন্ট, 2 ঘর, 10.2 ঘর। তাহলে শিক্ষার্থীরা আরেকটায় যাই আমরা। এরপর সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহুর দৈর্ঘ্য এ
এবং অপর বাহুর দৈর্ঘ্য বি দেওয়া হলে তার ক্ষেত্রফলের সূত্র এটা হয়, তখন তার ক্ষেত্রফল বের করো। তাহলে এখানে আমাদের জানা হয়ে গেছে ইনপুট হলো মাত্র দুইটা, এ আর বি, আর আউটপুট ক্ষেত্রফল বড় হাতের এ বা এরিয়া। তাহলে আবার তিনটা চলক নিতে হবে এখানে, দুইটা ইনপুট আর একটা ক্ষেত্রফল। পূর্বের মতো ইনক্লুড স্টু.h কোনিও.c লিখেছি। এখানে এখানে নতুন একটা ব্যবহার করছে math.h। কেন ব্যবহার করতেছি আমি পরে ব্যাখ্যা করতেছি। তারপর এখানে ফ্লোটটা উপরে লিখলেও হবে, নতুন ভাবে করা হয়েছে গ্লোবাল ভেরিয়েবল ফ্লোট ব্যবহারটা। যদি মেইন ফাংশনের উপরে কোনো ভেরিয়েবল ঘোষণা করা হয় তাহলে সেটা গ্লোবাল ভেরিয়েবল হয়ে যায়, অন্যভাবে করা হয়েছে। তুমি এটা মেইন ফাংশন নিচে করলেও কোনো সমস্যা হবে না। ফ্লোট এ বি এরিয়া, মেইন ফাংশন শুরু ফার্স্ট ব্র্যাকেট, প্রিন্টএফ দ্য লেন্থ অফ ইকুয়াল আর্মস মিটার, মানে সমবাহু যে দুইটা বাহুর সমান তার দৈর্ঘ্য তুমি ইনপুট দাও, কিসে দাও? মিটারে। এর জন্য একটা স্ক্যানএফ, পার্সেন্টেজ এফ, এফ কেন? ফ্লোট তাই। অ্যাড্রেস অপারেটর এ কেন? এর জন্য আমি যে ইনপুট দিব। ক্লিয়ার? বির জন্য একটা প্রিন্টএফ দ্য লেন্থ অফ আদার আর্ম, মানে অপর বাহুর দৈর্ঘ্য। স্ক্যানএফ এফ পার্সেন্টেজ বি। প্রত্যেকটা লাইন লেখার পর সেমিকোলন, এগুলো পূর্বে বলেছি এসেছি। এখন এই সূত্র ব্যবহার করতে গেলে, এই যে সূত্রটা, এই যে রুট ব্যবহার করতে গেলে sqrt নামক এক লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে হয়। এটা কার আন্ডারে? math.h এর আন্ডারে। এই জন্য এই math.h নামক আরেকটা হেডার ফাংশন ব্যবহার করা হয়েছে। এরিয়া সমান সমান এই সূত্র লিখছি বি গুণ কম্পিউটারের গুণ মানে স্টার। এখন এই যে বর্গমূল লিখলে গেলে sqrt, ওর ভিতরে কি আছে? দুইটা এ স্কয়ার, তাহলে দুইটা এ গুণ বিয়োগ দুইটা বি, ব্র্যাকেট শেষ, এই বড় ব্র্যাকেট শেষ, টোটালটা ভাগ কত? 4, তাই ভাগ 4। এটা সুন্দর করে দেখানো হলো। এখন প্রিন্টএফ করবা এরিয়া অফ আইসোলেটেড ট্রায়াঙ্গেলের মান দেখাও। ডট টু এফ পার্সেন্টেজ ডট টু এফ স্কোয়ার মিটার, উত্তরটা হবে স্কোয়ার মিটারে। তারপরে ডবল কোটেশন শেষ, কমা এরিয়া। উত্তরটা তোমার 0.2 ঘর দেখাবে। এখানে আমরা গেট সেইস নেইনি বিধায় স্টুডেন্ট কোনিও নেইনি, এক একটা এক এক রকম ভাবে করা হয়েছে। এখানে তুমি ইনপুট দিচ্ছ, এরিয়া দেখতে পাচ্ছ। শিক্ষার্থীরা আরেকটা, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তরের একটি প্রোগ্রাম। সি আর সেন্টিগ্রেড আর ফারেনহাইট তাপমাত্রার মধ্যে সম্পর্ক হলো এই সূত্র, C/5 = F-32/9। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এফ এর মান চাইলে এফ এর মান বের করতে পারবা, সির মান চাইলে সির মান বের করতে পারবা। দেখেন এখানে চলক কয়টা শিক্ষার্থীরা? দুইটা, সি আর এফ। আমি প্রথমে হেডার ফাইল ডিক্লেয়ার করে আসি, মেন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এটাও দশমিকে নিব বলে ফ্লোট নিছি। দুইটা চলক সি আর এফ, এখানে দুই রকম চলক সি আর এফ। এখানে সির মান দিলে এফ এর মান পাবো, তাহলে সিটা হলো ইনপুট, এফটা হলো আউটপুট। তাহলে আমি ইনপুট নেওয়ার জন্য একটা প্রিন্টএফ লিখছি, ইন্টার দ্য ভ্যালু অফ সেন্টিগ্রেড তাপমাত্রার ভ্যালুটা দাও। স্ক্যানএফ পার্সেন্টেজ এফ, কমা অ্যাড্রেস অপারেটর সি, মানে সি নামক জায়গা তোমার ইনপুটে চলে যাবে। তারপর এখান থেকে ক্যালকুলেশন করে বের করেছে কোনাকুনি গুণ করে বের করে এফ এর মান কিভাবে বের করবা সেটা দেখা হয়েছে এখানে, সেই সূত্রটা ইউজ করে করা হয়েছে। তারপরে এই ফলাফলটা প্রিন্টের মধ্যে দেখায় দেওয়া হয়েছে, কত? 0.2 ঘর। পার্সেন্টেজ স্ল্যাশ এর নিউ লাইন, গেট সেইস তাই করি। একটা বুঝতে পারলে পরেগুলো সব ধারাবাহিক মিল আছে। শিক্ষার্থীরা সর্বশেষ ত্রিভুজের ভূমি ও উচ্চতার মান দেওয়া আছে, ক্ষেত্রফল বের করবা। তাহলে শিক্ষার্থীরা আমার ইনপুট কি হবে? ভূমি, উচ্চতা, আউটপুট ক্ষেত্রফল, তিনটা জিনিস এখানে নিলে হচ্ছে। আমি চলে আসি, এগুলো হেডার ফাইল ডিক্লেয়ার করে আসবা, মেইন ফাংশন ফ্লোট। ভূমি প্রকাশ করেছি এ দ্বারা, উচ্চতা প্রকাশ করেছি বি দ্বারা, ক্ষেত্রফল প্রকাশ করেছি সি দ্বারা। এর জন্য একটা প্রিন্টএফ, একটা স্ক্যানএফ, ইন্টার দ্য বেজ হলো ভূমি, বেজের বাংলা ভূমি, ইন্টার দ্য বেজ অফ ট্রায়াঙ্গেল, এর জন্য একটা স্ক্যানএফ, ডবল কোটেশন পার্সেন্টেজ এফ, শেষ অ্যাড্রেস অপারেটর এ।
এর এর ইনপুট নেওয়া হয়ে গেল। বি এর জন্য ইন্টার দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল, উচ্চতা, হাইট মানে উচ্চতা, এখানে বি। এইবার সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সেই ভূমি গুণ উচ্চতা ভাগ হাফ দেয়া হয়েছে। এখন আউটপুটটা তুমি কোথায় পাচ্ছ? সি তে। সিটা প্রদর্শন করে দেখা দিচ্ছ এইভাবে 2f দশমিকের পর 2 ঘর গেট সিস। তাহলে শিক্ষার্থীরা আমাদের সি প্রোগ্রামিং এর 5টা প্রোগ্রামিং আজকে তোমরা দেখালাম। ক্লাসটি অনেক ভাইটাল ক্লাস এবং অনেক সময় নিয়ে ক্লাসটা নিয়েছি। তোমরা মনে হয় আমার সঙ্গে সর্বশেষ পর্যন্ত ছিলা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা ব্যক্ত করে আমার 7ম ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।